পড়ুয়া থেকে আমি রিনা। আমি একটি পুজো সংখ্যা থেকে আজকে গল্পটা বেছেছি। খুব সুন্দর একটি গল্প, সবার নিশ্চয়ই ভালো লাগবে। অনেকদিন পরে গল্প নিয়ে বসলাম, একটু অসুবিধার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, কোনো কথা না বাড়িয়ে আমি গল্পেই যাব। গল্পটির নাম তুমি আছো আমি আছি। লেখক নবকুমার বসু। মানিকের একবার মনে হয়েছিল জীবনে এই প্রথমবার এরোপ্লেনে চড়েই বাড়ি ফিরে আসে। অন্যান্য বারের সঙ্গে এবার কাজের জায়গা থেকে দেশের বাড়িতে ফেরার তফাৎ আছে বৈকি। বিয়ে করতে লোকে কি বারবার যায়? তবে ওই খরচের ব্যাপারটা গায়ে লাগার মতোই বটে। অর্ডিনারি স্লিপার কোচে এখনো 700 টাকায় শিলচর শিয়ালদার এক পিঠ হয়ে যায়। এসি 3 টায়ার হলে ওটাই আবার 1300-র মতো পড়ে। এখন নভেম্বর মাসে তার কোনো দরকারই নেই। তবে ওই মাঝখানে বাংলাদেশ ঢুকে যাওয়ার সময়টা বড্ড বেশি লেগে যায়। প্রায় 2টো রাত আর একটা দিন। উপায় নেই, ট্রেনকে ঘুরে ঘুরে আসতে হয় ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড হয়ে, তারপর বিহার। মানে হিসাব করে দেখেছে, শিলচর থেকে বাড়ি ফেরার জন্য যে ট্রেনে আসুক, দূরত্ব পড়ে দূরত্ব পড়ে প্রায় 1350 কিলোমিটার। তবে একবার শিয়ালদা পৌঁছে গেলে মগরাহাট আর কতটুকু। ডায়মন্ড হারবার লোকালে 1 ঘন্টারও কম। প্লেনে উড়ে আসার সুবিধে সেখানে, যাক সে আর বলে কি লাভ আছে। সময় হলে কোনোদিন হবে হয়তো। মাত্র ঘন্টাখানেক দমদম। বিমানবন্দরে যাতায়াত, পৌঁছনো, সব মিলিয়ে ধরলেও বড়জোর এক বেলার ব্যাপার। একটু বেলার দিকে রওনা হলেও বিকেলের মধ্যেই মগরাহাট, কাজীপাড়া। কিন্তু ভাড়াটা যে 4 গুণ বেশি। বাংলাদেশের উপর দিয়ে উড়ে গেলে দূরত্ব 500 কিলোমিটার, কিন্তু তার জন্য প্রায় 4000 টাকা গোনাটা বড্ড বেশি বাবুগিরি হয়ে যায় না? বিয়ের সময় বলে মনটা অবশ্য একটু উড়ু উড়ু হয় বটে, তাহলেও এক ধাক্কায় একেবারে অতগুলো টাকা কিন্তু একবারের জন্য করাই যেত। রূপা তো মোবাইল ফোনে একেবারে সোজা বলেই দিল, তোমার মাথা খারাপ নাকি? কোনো দরকার নেই বাপু তোমার এরোপ্লেনে চড়ে আসার। রূপা বরাবর ওই রকমই, প্র্যাকটিক্যাল দিকটা আগে ভাবে। সুতরাং এরোপ্লেন শুনে নিশ্চয় খরচের কথাটাই আগে ওর মনে এসেছে। দরকার আছে না নেই সে কথাটা ওর মাথাতেই আসেনি। কিংবা দরকারটা যে কেন, কি জন্য, সে কথাটাই বা ওকে বোঝাবে কি করে? মুড ব্যাপারটা কি বলে বোঝানো যায়? তা সত্ত্বেও মানিক বলেছিল, আহা হা, দরকারটা কি সব। রূপা তারপরেও বলল, তা নয় তো লোকে এরোপ্লেনে আসবে কেন? কতটা সময় বাঁচবে হিসাব করে দেখো। 2.5 সপ্তাহ তো ছুটি পেয়েছো, সময় বাঁচিয়ে কি হবে? সকালে রওনা হয়ে বিকেলে কাজীপাড়া,
প্রায় 2 দিন এক্সট্রা পেয়ে যাচ্ছি। আহা, এখন থেকে 2 দিন আর এক্সট্রা পেয়ে লাভ কি? বাকি জীবনটাতে তো মানিক শেষ করতে না দিয়েই বলেছিল, ছাড়ো তো বাকি জীবন, বিয়ের আগে 2 দিন এটা একটা অন্য মজা। রূপাও যেন একটু রহস্য করে বলল, অন্য মজা কেন? জানো না বুঝি? বিকেলে বাড়ি পৌঁছে গেলে সন্ধে বেলাতে দুলে বাড়ির আট চালায় তোমার সঙ্গে ঢং। আট চালায় আর যাবো কেন, ঘরেই তো উঠছি। তার মধ্যেই তো গিয়ে পৌঁছনোর 2 দিন, আর বিয়ে প্লাস বাসি বিয়ের 2 দিন, 4 দিনের উপোস। প্লেনে করে উড়ে গেলে অন্তত 2 দিনের খিদে মেটানো যেত নাকি? চুপ করো তো। শোনো মানিক বাবু, 2 দিনের খিদে মেটাতে 3,000 টাকা এক্সট্রা খরচ বড্ড বাড়াবাড়ি হচ্ছে না? হলে হবে, বারবার তো আর নয়। রূপা মানিকের বিয়ে, মেজাজটাই তো উঠছে এখন। রস একেবারে টুপিয়ে পড়ছে যে। গলার স্বর পাল্টে রূপা আবার বলেছিল, ফালতু অতগুলো টাকা খরচ করো না তো, হাতে রাখো, কাজে লাগবে। 4 দিনের জন্য পুরী যাব হানিমুন করতে। পল্টুকে বলেছি তৎকালে দুজনের 2খানা টিকিট রিজার্ভেশনে করে দিতে। কেমন? শেষ চেষ্টার মতো মানিক বলেছিল, সেটাও আমি ম্যানেজ করে নিতাম। রূপা পূর্ণচ্ছেদ দেওয়ার মতো বলল, কাঞ্চনজঙ্ঘায় রিজার্ভেশন করে ফেলো, আর কথা বাড়িও না। 2 দিনে কিচ্ছু যাবে আসবে না, ভালোভাবে এসো। সেই ট্রেনেই এখন দুলুনির সঙ্গে ভাবনার জাল বুনতে বুনতে মাঠ ঘাট জঙ্গল গাছপালা পেরিয়ে ছুটে চলেছে মানিক। মাঝে মাঝে গতি কমছে বাড়ছে, তাছাড়া উপায় বা কি? শিলচর গুয়াহাটি লাইনটা দিনের বেলা রীতিমতো ব্যস্ত। দূরত্ব নেহাত কম না। বেলা 11:30টায় শিলচর ছেড়ে পুরো বাংলাদেশ বর্ডার পার করতে করতে উত্তরে উজানে আসতে অন্ধকার নেমে এসেছে। 3 টায়ার ট্রেনের জার্নি অবশ্য খারাপ লাগছে না। সহযাত্রীরা ঝামেলাবাজ লোক না, মধ্যবিত্ত গৃহস্থ মানুষ। বাপ মা, কিশোর কিশোরী ছেলে মেয়ে, আর এক প্রৌঢ়ার সঙ্গে মানিক দিব্যি মিশে গেছে। প্রথম প্রথম একটু আড়ষ্ট হয়ে থাকলেও গুয়াহাটি পৌঁছনোর আগে থাকতেই মানিক যেন পরিবারভুক্ত হয়ে গেছে। ভালোই হয়েছে। এখনো প্রায় পুরো 1 দিনের জার্নি। রাতের পরে সারা দিনটাও রয়েছে। অসম ছেড়ে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গে ট্রেন ঢুকতে ঢুকতেই মাঝরাত পেরিয়ে যাবে। নভেম্বর মাস পড়ে গেছে, তাই গরমও নেই তেমন। টুকটাক কথা হতে হতে আলাপ পরিচয়। ওরা অবশ্য শিয়ালদার আগে রানাঘাটে নেমে থাকেন। শিলচরে ভদ্রলোক কাজ করলেও রানাঘাটেরই বাসিন্দা। পৈতৃক বাড়ি আছে, সুযোগ পেলেই সপরিবারে ঘুরে যান। ট্রেন লেট না করলে সন্ধে নাগাদই পৌঁছে যাবেন। এখনই অবশ্য গাড়ি
1 ঘন্টা 10 মিনিট লেট রান করছে। রাতে মেকআপ করে নেবে। একই তো দেশ ছিল, মাঝখানে বাংলাদেশ ঢুকে গিয়ে জার্নিটা ডবল হয়ে গেল। বাইরে আধার গাঢ় হতেই পরিবারের টিফিন ক্যারিয়ার, লুচি, আলুর তরকারি, আচার, লাড্ডু। মানিক অবিবেচক নয়, আপনারা ভালো করে বসে খাওয়া দাওয়া সারুন, আমি প্যাসেজে কিছুক্ষণ। না না, তাই কখনো হয়? একসঙ্গে যাচ্ছি, আমাদের সঙ্গে একটু খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমারও তো খাবার আছে সঙ্গে, চিড়ের পোলাও আর কুচো গজা। থাক না, আমরা না হয় 1 চামচ নেব ওখান থেকে। ফ্যামিলি ওয়েস্ট বেঙ্গলে বুঝি? ডায়মন্ড হারবার? তাহলে তো আবার শিয়ালদা থেকে শিলচরে একলা একলা থাকেন আপনি? ওহো হো, তাই নাকি? এ তো দারুণ খবর, শুভ সংবাদ। বউ কি ডায়মন্ড হারবারেরই? অসম বিশ্ববিদ্যালয়ে চাকরি? সে তো দারুণ ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেল, নন টিচিং স্টাফরাও কত ওয়েল টু ডু। আর একটা লুচি নিন, কম পড়বে না। খাওয়া দাওয়া মিটতে 9:30। দুরুনির সঙ্গে সঙ্গে গাড়ির গতিও বুঝি সত্যি বেড়েছে। শরীর এবার পা টান করতে চাইছে। থিয়েটারের মাঝখানের বার্থটা অন্য যাত্রীর পড়লেই বিপদ। কিন্তু না, মানিক তো এখন প্রায় পরিবারেরই সদস্য। মুখোমুখি 3-3-6 মধ্যে কোনো একটা বার্থেই তার অসুবিধে নেই। স্বাভাবিকভাবে একদিকের ওপরের বার্থটা নির্দিষ্ট হলো। চাদর বালিশ তো ছিলই, ঘর গেরস্থালির কথা, গল্প গাছা। খুব বেশিক্ষণ আর জমে না। রানিং ট্রেনে যাত্রীরা শুয়ে পড়তে চাইবে। চাকার ঘর্ষণের শব্দ, গতির দোলা, ছোট টুনি বাল্বের নীল আলোয় আস্তে আস্তে যাত্রী কলরব মিলিয়ে এলো। মানিকও শুয়ে পড়েছে। তবু ঘুম কি আর আসে? 3 দিন পরে যার মগরাহাটের কাজীপাড়ায় বিয়ের পিঁড়িতে। রূপার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাও তো নয় নয় করে বছর 3 তো হয়েই গেল। ট্রেনেই আলাপ। কিন্তু কাজের লোক স্পেশাল যে ট্রেনগুলি দক্ষিণে থেকে যাতায়াত করে সকাল থেকে, সেই ট্রেনে না। কেননা সেই ট্রেনের ভিড়ে আলাপ শব্দটাই অবান্তর। মানুষ বাধ্য হয়ে যাওয়া আসা করে অমানুষের মতো। অথচ ওই ট্রেনে উল্টো দিকের যাত্রা, অর্থাৎ সকালের দিকে শিয়ালদা থেকে দক্ষিণে, অথবা এবং বিকেল সন্ধ্যের দিকে ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতায় হাওয়া খেতে খেতেই যাতায়াত করা যায়। কপাল গুনে মানিকের চাকরি তখন একটা এলেবেলে খবরের কাগজের কলকাতা অফিসে। কিছু একটা করতে হবে বলেই করা। মগরাহাট থেকে বিকেল বেলা ট্রেন ধরতো। কাজ সেরে ভোরের প্রথমে ডায়মন্ড হারবার লোকালে বাড়ি। খবরের কাগজ অফিসের কাজ মানে রাতের কাজ। মানিকের কাজ ছিল কম্পোজ করা, নিউজ মিলিয়ে দেখা। কোনো কোনো দিন রাত 11:40 লাস্ট ট্রেন ধরেও ফিরতে পারত।
সরকারি চাকরির ফল বেরোনোর অপেক্ষা করত। রূপা সর্দারেরও কাজ ছিল সন্ধে 6টা থেকে রাত 9:30। তিলজলা বস্তিতে অ্যাডাল্ট এডুকেশন টিচার, টেম্পোরারি চাকরি। স্কুল চললে ভবিষ্যতে মাস্টারনির কাজ পেতেও পারে, তখন সরকারি স্কেল হবে। 2-3 দিন রেল স্টেশনে দেখা হওয়ার পরই আলাপ হয়ে গেল। মানিক একটু শান্তশিষ্ট হলেও রূপা দিব্যি সপ্রতিভ। মোটামুটি ফাঁকা বিকেলের লোকালে কাছাকাছি বসতে বসতে রূপা বলল, ভালো সময়ে কাজ করেন তো, রোজ দেখি 4:57 ধরেন, কোন অফিস? মানিক লাজুক উত্তর দিল, ওই একটা খবরের কাগজে। খুব ভালো, বাদুড় ঝোলা হয়ে সকালে যেতে হয় না। হ্যাঁ, সেই জন্যই করি, নয়তো পেরে উঠতাম না। কোন কাগজ? ওই সকাল সন্ধে নামের একটা, বিশেষ চলে না। তাহলেও বেরোয় তো? হ্যাঁ বেরোয়, নদিয়া মুর্শিদাবাদের দিকে কিছু চলে। ফিরতে রাত হয়ে যায় নিশ্চয়ই? অধিকাংশ দিনই ভোরেই ফিরি আমি। তাও ভালো, নয়তো আমাদের এদিক থেকে কলকাতায় কাজ করতে যাওয়া হতো না। আপনার কোথায়? বলার মতো কিছু না, পৌরসভার একটা স্কুলে পড়াতে যাই। সান্ধ্য স্কুল বুঝি? হ্যাঁ, অ্যাডাল্ট এডুকেশন তো, কাজকর্ম সেরে লোক পড়তে আসে, ওই আর কি, গল্প করতে আসে। ফিরতে ফিরতে 10টা 12 পেয়ে যাই, 11টার আগেই বাড়ি ঢুকে পড়ি। ভিড় থাকে না তখন আর। কোন পাড়া? বকুলতলা, দেশবন্ধু ক্লাবের পাশে। আমাদের কাজীপাড়া থেকে তাহলে দূরে নয়, হেঁটে স্টেশনে আসতে 10 মিনিট, তাই তো? তাও দেরি হয়ে গেলে আমি অটো ধরেই নেই। আলাপ হয়ে গেলে দেখা সাক্ষাৎ বাড়ে, ডেলি প্যাসেঞ্জারে তকমা জুটে যায়। এক কামরা যাতায়াত, বাদাম ভাজা, ছুটির দিনেও হঠাৎ দেখা। একদিন আসুন না আমাদের বাড়িতে। রূপাকে আটপৌরে দেখতে হলেও শরীরের বাঁধুনি ভালো, রূপ টানে সুশ্রী লাগে। মানিকও যুবক তো বটে, তাছাড়া উচ্চ মাধ্যমিক পাশ করে ইউপিএসসি ক্লাস 4 জবের পরীক্ষাও দিয়েছে। পিয়ন বা অর্ডারলির কাজ পেলেও কেন্দ্রীয় সরকারের জব বলে কথা। চাকরিকে চাকরিতে নির্দিষ্ট পদের ছাপ না দিয়েও বলা যায় অফিস অ্যাসিস্ট্যান্ট। বাংলা ইংরেজিতে ভালো ছিল মানিক। রূপার সঙ্গে দেখা সাক্ষাৎ যাতায়াতের বছরখানেকও কাটেনি, মানিক একদিন সুসংবাদ পেল। ততদিনে অবশ্য সম্পর্কের আড়ষ্টতা কমেছে, পাড়াতুতো সম্পর্কের মতো তুমি তুমি সম্বোধন শুরু হয়ে গেছে। আবার মফস্বলী বন্ধুত্বের মধ্যে বেপাড়ার ঈর্ষাজনিত জটিলতার মুখোমুখিও তেমন হতে হয়নি মানিককে। কেননা তখনও তো ওদের মধ্যে সম্পর্কের নির্দিষ্ট অঙ্গীকার কিছু ছিল না। কমন বন্ধু বান্ধবও ছিল। সম্পর্কের মোড় ঘুরে গেল মানিকের ঘোষণার পরে। নিত্যদিন একই বগিতে যাওয়া দুজনের, নেহাত ছুটি আর কামাই না করলে রোজই দেখা হয়ে যায়।
কি গল্প, কি কথা হয় তার কিছুই ঠিক থাকে না। তবু তার মধ্যে দিয়ে কত কিছু জানা হয়ে যায়। দেখা না হলে ফাঁকা লাগে। মানিক বলল, এই চাকরিটা আর করবো না রূপু। তাই নাকি? রূপা ঘাড় কাত করে তাকালো। ভালো কাজ পেয়েছো? ইউপিএসসির পরীক্ষায় বসেছিলাম তো আমি, সিলেক্টেড বলে ভবানী ভবনে ডেকেছে। তার মানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট। কিসের চাকরি, কোথায় পোস্টিং, কবে জয়েন? রূপার গলায় উত্তেজনা টের পেয়ে মানিক বলল, অফিস অ্যাসিস্ট্যান্ট। কবে কোথায় এখনো জানি না। আনন্দে ওর হাত জড়িয়ে ধরে রূপা বলল, এত ভালো খবরটা এতদিন পরে বললে, বোকা কোথাকার। এই বোকা শব্দটাই বোধহয় মানিকের ভেতরে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিল। আর পরের দিনই রূপার সাজ পোশাকে বেশ একটা অন্যরকম ঝকঝকে খুশির ছাপ দেখে ও নিজেকে যুবক বলে আবিষ্কার করলো। তারপর তো আর 10-12 দিনের ব্যাপার। ভাবনার সঙ্গে সঙ্গে শরীরের ভাষাতেও আন্তরিকতা। অসম বিশ্ববিদ্যালয়ে চাকরি মানিকের। শিলচরে ঘর ভাড়া করে থাকতে হবে। প্রথম 3 মাস স্টাফ কোয়ার্টার পাবে, তারপর নিজের ব্যবস্থা গুছিয়ে নিতে হবে। ক্যান্টিনে খাওয়া দাওয়া, মাইনের স্কেল এর থেকে বেশি কি মানিক নিজেই কোনোদিনও ভাবতে পেরেছিল? 3 বছর পরে পার্মানেন্ট, তখন মাইনেও বেড়ে যাবে। বছরে 2বার মানিক ছুটিতে মগরাহাট ঘুরে যেতে পারবে। কত আগাম কথাবার্তা যে হয়ে গেল। কলকাতা রেল স্টেশন থেকে মানিকের বাবা আর বোনের সঙ্গে রূপাও এসেছিল ওকে গুয়াহাটির ট্রেনে তুলে দিতে। সেখান থেকে ও আবার শিলচর গুয়াহাটি মেল ধরবে পরের দিন। তারপর খোঁজ খবর করবে। কি দ্রুতই যে কেটে গেল 2 বছর। প্রথম দিকে 2-একটা চিঠিপত্র, তারপর তো মোবাইলে কথাবার্তা প্রায় নিত্য। রূপা খুবই বুদ্ধিমতী মেয়ে। নিয়মিত যোগাযোগ রাখে মানিকের সঙ্গে তো বটেই, ওর বাড়ির সঙ্গেও। সম্পর্কে পরিণতি পাবে সবাই জানে। তবু তিলজলা স্কুলের চাকরিটা ছাড়েনি রূপা। নতুন মোবাইল নিয়েছে, মানিকও গোছাচ্ছে। অসম আর কেন্দ্রে একই দলের সরকার, তাই প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। বিয়ে করে বউ নিয়ে গিয়ে থাকার মতো ঘরের ব্যবস্থাও করে ফেলেছে মানিক। রূপার বাড়িও খুশি। 6 মাস ধরে রূপা বিয়ের বাজার করেছে। বউ নিয়েই শিলচর ফিরবে মানিক। কিছু বাজার সেও কি করেনি? একটা সুটকেস বেশি হলো তো সেই জন্যই। টাকা পয়সা, গয়নাগাটি, কত কিছু। রাতের অন্ধকারে ট্রেন সত্যি গতি বাড়িয়েছে। চাকার শব্দ, দুলুনিটা গোটা বগিটায় ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে বোধহয় 2-একটা ব্রিজও পার হয়ে গেল ঝমঝম শব্দে। পাতলা কম্বল গায়ে টেনে নিতে সুখী ভাবনার মধ্যে কখন যেন ঝিমুনি নেমে এসেছিল মানিকে। নিচের বার্থ থেকে কেউ একজন বোধহয় বাথরুমে যাওয়ার জন্য উঠলেন, আর তখনই একটা প্রবল ঝাঁকুনির সঙ্গে বিকট শব্দ পর্যন্ত শুনেছিল মানিক। কিন্তু না, তারপর আর কিচ্ছু না। অন্ধকারের মধ্যে সব কিছু তাল গোল পাকিয়ে কোথায় যে কি হয়ে গিয়েছিল নিথর নৈঃশব্দের মধ্যে অচৈতন্য। বাড়িতে সাদা কালো টেলিভিশনে খবর শুনে আর ছবি দেখে স্তম্ভিত হয়ে গেল রূপা। হাত পা অবশ হয়ে গেল।
শিলচর থেকে আসা ওই কাঞ্চনজঙ্ঘা ডাউন 56-39-এই তো মানিক আসছে। বারবার দেখাচ্ছে ব্রেকিং নিউজ বলে। নলবাড়ি আর বরপেটা রোড, এর মধ্যে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, 11 জনের প্রাণহানি, 56 জন আহত। রাতে রেল কর্তারা ছুটেছেন ঘটনাস্থলে। রাত 10:30 নাগাদ দুর্ঘটনা। না, এসব কোনো খবর থেকে তো পরিষ্কার কিছু জানা যায় না। রূপা দ্রুত বেরিয়ে গেছে বটতলার দোকান থেকে খবরের কাগজ কিনতে। ততক্ষণে বাড়িতে খবর চাউর হয়ে গেছে। বিয়ে বাড়ির মেরাপ বাঁধা হচ্ছে। আর একটু বেলা হলেই লোকজনের যাতায়াত শুরু হবে। কাজের বাড়ি বলে কথা। খবরের কাগজ থেকে কিছু তথ্য পাওয়া গেল। গুয়াহাটি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটেছে। ছটি বগি লাইনচ্যুত। উদ্ধার কাজ শুরু হয়েছে রাত থেকেই। মুখ্যমন্ত্রী ছুটেছেন উদ্ধার কাজ। সরেজমিনে পরিবেশনে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার। আহতদের নিয়ে যাওয়া হয়েছে এবং হচ্ছে অসম মেডিকেল কলেজ এবং জরুরি ব্যবস্থা হিসাবে গুয়াহাটি ও সন্নিহিত অঞ্চলের প্রতিটি চিকিৎসা কেন্দ্রে। কেন্দ্র থেকে রেলমন্ত্রী আত্মীয় স্বজনদের সাহায্যের জন্য জরুরি কেন্দ্র খোলা রয়েছে। যাতায়াতের বিশেষ ব্যবস্থা ট্রেন ও বিমানে কলকাতা বা শিলচর থেকে, আলিপুরদুয়ার আর কোচবিহার থেকেও। মাত্র কয়েকটা নাম এসেছে, নাম দেখেছে রূপা। সেখানে মানিক বিশ্বাস নেই। ওসব নাম থাকা বা না থাকায় এখন কিছুই বোঝাও যাবে না। বাড়িতে হইচই, বিশৃঙ্খলা, কান্নাকাটি, হাহুতাশ শুরু হয়ে গেছে। মানিকদের কাজীপাড়া থেকেও লোক ছুটে এসেছে এ বাড়িতে। পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে, উত্তেজিত আলোচনা চলছে। কিছু একটা করতে হবে। কাউকে তো তাহলে যেতে হয় গুয়াহাটি। সেও তো মুখের কথা নয়। ট্রেন কোম্পানি বিশেষ ব্যবস্থা করলেও হ্যাপা তো কম নয়। ব্যাংক থেকে তোলা টাকার গোছা ব্যাগে ভরে হাতের সামনে পাওয়া 2-1খানা শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ ছোট্ট সুটকেসে ঠুসে নিয়ে ছুটল রূপা। কথা পরে হবে। জীবনে কোনো দিন বিমানে চাপেনি, তবুও জিপিওতে চাকরি করা পাড়ার সোনাদাকে বলতেই রাজি। ট্রেন ধরে কলকাতা, জরুরি টিকিট কেটে দমদম। উড়োজাহাজে চেপে যাওয়া যে কি ব্যাপার বোঝার আগে রূপা গুয়াহাটি নাকি গৌহাটি বিমানবন্দরে। ইতিমধ্যে সেখানে দুর্ঘটনায় পড়া ট্রেন যাত্রীদের খবরের জন্য কেন্দ্র খোলা হয়েছে। খোঁজ খবর জানাচ্ছে। রূপা একা, কিন্তু কাউকে কিচ্ছু বলে দিতে হচ্ছে না ওকে। ভেতর থেকে যাওয়া ঠেলে দিচ্ছে, সাহস জোগাচ্ছে। জরুরি কেন্দ্রে খোঁজ নিল। হ্যাঁ, 3 টায়ার রিজার্ভেশন লিস্ট থেকে নাম পাওয়া গেল মানিক বিশ্বাস, 31 বছর বয়স, মেল। কিন্তু আর কিছু না। আগে খোঁজ করুন অসম মেডিকেল কলেজে। বিমানবন্দর থেকে বাস যাচ্ছে, ভাড়া লাগবে না। বিকেল 3:45টার মধ্যে হাসপাতালে বিশেষ জরুরি তথ্য কেন্দ্রে রূপা। মৃতের তালিকা বেড়ে হয়েছে 13 জন। আহতের সংখ্যা 70-এর কাছাকাছি। হাসপাতালে ভর্তি করা হয়েছে 17 জনকে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া হয়েছে, এখনো হচ্ছেও। মৃতদের 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আহতদের 5 লাখ এবং 3 লাখ টাকা। না, মৃতের তালিকায় নাম নেই মানিক বিশ্বাসের। হ্যাঁ, এই তো পাওয়া গেছে। ভূপেন হাজারিকা ওয়ার্ডের 26 নম্বর বেডে ভর্তি। চলে যান দিদি, এই যে কার্ড নিয়ে যান, গেটে দেখাবেন, তারপর সিস্টারকে জিজ্ঞাসা করবেন, ভেতর ঢুকতে দেবে আপনাকে। দূরের পাহাড়ের মাথায় বিকেলের শেষ আলো পড়েছে। তখন রূপা পৌঁছে গেল 26 নম্বর বেডের কাছে। দেশটা অসম হলেও সবই তো বাংলাতেই কথা বলে সবাই। সিস্টার রূপাকে সঙ্গে করে নিয়ে গেলেন। মাথায় ব্যান্ডেজ বাঁধা, হাতে প্লাস্টার। মানিক চোখ বুজে শুয়ে আছে।
পায়ে আলতো হাত দিয়ে সিস্টার ডেকে তুললেন। ভালো আছেন তো বিশ্বাস বাবু? আর চিন্তা নেই, এই যে দেখুন কে এসেছেন। শূন্য দৃষ্টিতে তাকালো মানিক। আসলে সেটা দৃষ্টি না, চোখ মেলে তাকানো। রূপাকে টুলের উপরে বসতে দিয়ে চলে গেলেন সিস্টার। বললেন, ভালো আছে, কাল ছুটি হয়ে যাবে, নাম ঠিকানা আর একবার রেজিস্ট্রি করে দিয়ে যাবেন। রেল বা বিমানের ইমার্জেন্সি টিকিটও কাটতে পারবেন। উনি তো আবার সরকারি স্টাফ, কোনো অসুবিধা হবে না, বসুন। মানিকের বুকের ওপরে হাত রেখেছে রূপা। সকাল থেকে এ পর্যন্ত সব ব্যাপারটাই এই প্রথম অবিশ্বাস্য মনে হলো, যে কোথা থেকে কোথায় এসেছে, কি হলো। মানিকের চোখে এবার দৃষ্টি ফিরে এসেছে, কিন্তু মুখে ভাষা ফুটতে সময় লাগলো। গতকাল রাতের পর থেকে সব ব্যাপারটাই এখনো ধোঁয়াটে, ঝাপসা, অবিশ্বাস্য। তারপর সামনে রূপা, মাথার মধ্যে ট্রেন ছুটে চাকার ধারাবাহিক শব্দ পেতে পেতেই মানিক উচ্চারণ করলো, সব শেষ হয়ে গেল রূপু। নিজেকে প্রবল নিয়ন্ত্রণে বাঁধল রূপা। তারপর ঘনিষ্ঠ হয়ে বলল, কিচ্ছু শেষ হয়নি, সবকিছু শুরু হবে বলেই তো আমি ছুটে এসেছি। কার এরোপ্লেনে তোমাকে নিয়ে বাড়ি ফিরবো, তৎকালে হানিমুনের টিকিট কাটা আছে, বলেছিলাম মনে আছে তো? সব ঠিক আছে। তুমি আছো, আমিও আছি। বলতে বলতে চোখের জল উপচে পড়ল রূপার আনন্দের। কেমন লাগলো গল্পটি? প্রথম দিকে বোঝা যায়নি না গল্পটা এত সুন্দর লাগবে, শেষের দিকটা এসে সত্যি কথাই সব ভালো যার শেষ ভালো। আজকের মতো নমস্কার, বিদায়।